গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের এক্সাম আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের ওপর থেকে 25 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা ম্যাথের ওপর থেকে 24টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে এবং এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্কগুলো প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্লে লিস্টের একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি, সেই ক্লাসগুলো পরপর তোমরা করে নিতে পারবে। তো শুরু করছি আজকে 25 নাম্বার ক্লাস। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, ক্লাসে যে অঙ্কগুলো করানো হবে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বাড়িতে নিজেরা 3 থেকে 4 বার নিজেরাই প্র্যাকটিস করবে। তো শুরু করছি 25 নাম্বার ক্লাস। আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, 80 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে কত, 7:3। ওই মিশ্রণে আরো কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হবে 2:1। ইজি কোশ্চেন। ইজি কোশ্চেন এই কারণে বলছি কারণ এর আগে যে 24টা ক্লাস হয়ে গেছে সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন বহুবার করানো হয়েছে। তো এখানে এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে থাকতে পারে। এটা দুটো পদ্ধতি দেখাবো, একটা হলো বেসিক পদ্ধতি আর একটা হলো রেশিও মেথড। তো ফার্স্টে রেশিও মেথড দেখাচ্ছি। রেশিও মেথডে এই কোশ্চেনটা তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে। তো এখানে দেখো ফার্স্টে বলেছে মিল্ক আর ওয়াটার। মিল্ক আর ওয়াটারের রেশিও কত বলে দিয়েছে, বলেছে ফার্স্টে 7:3 বলে দিয়েছে। তারপর বলছে যে এর সাথে আরো কত লিটার জল মেশাচ্ছে। তাহলে মেশাচ্ছে কি, মেশাচ্ছে কিন্তু জল। তো জল মেশানোর ফলে নতুন মিশ্রণ যেটা হচ্ছে সেই নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত হবে, নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হবে 2:1 বলে দিয়েছে। এবার এখানে দেখো মেশাচ্ছে কি, মেশাচ্ছে জল। সুতরাং এখানে মিল্ক কিন্তু অপরিবর্তিত থাকবে, অর্থাৎ মিল্কের জন্য যে ভ্যালুটা প্রোভাইড করা আছে, অর্থাৎ প্রথমে আছে কত 7 আর নিচে আছে 2, এই ভ্যালু দুটো কিন্তু একই হতে হবে বা একই করে নিতে হবে যদি না থাকে। তো এখানে দেখতে পাচ্ছ 7 আছে ওপরে, নিচে আছে 2, তো এই দুটোকে একই করতে হবে। একই করতে গেলে ওপরের যে রেশিও সেই রেশিওটার সাথে 2 গুণ করে দাও, নিচের রেশিওর সাথে 7 গুণ করে দাও। গুণ করে দিলে মিল্কের যে ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু সেম হয়ে যাবে। এবার এখান থেকে একই করে দেওয়ার পর এখান থেকে নতুন যে রেশিওটা আমরা পাচ্ছি সেটা দেখো, এই প্রথমটা থেকে পাচ্ছি 7 2 কত 14 আর 3 2 কত 6, আর নিচের রেশিওটার থেকে পাচ্ছি আমরা কত 7 2 14 আর এখানে হচ্ছে কত 7। তো এখানে দেখাই যাচ্ছে যে মিল্কের যে ভ্যালু অর্থাৎ 14, সেই 14 কিন্তু দুটো রেশিওতে সেম হয়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, এবার এখান থেকে যাই বার করতে বলুক না কেন বা যাই আমরা বার করি না কেন, আমরা কিন্তু এই যে নতুন রেশিও যেটা বার করলাম এই দুটো, এই নতুন রেশিও অনুযায়ী আমরা কাজ করব। পুরনো রেশিও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না, এটা কিন্তু খেয়াল করবে, কারণ অনেকে পুরনো রেশিও অ্যাপ্লাই করে ফেলে যার ফলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যায়। তো এবার এখান থেকে দেখো এখানে জলের কতটা পরিবর্তন হচ্ছে, 6 থেকে 7 হচ্ছে, মানে 1 ইউনিট পরিবর্তন হচ্ছে। তো জলের পরিবর্তন কত হচ্ছে, জলের পরিবর্তন হচ্ছে 1 ইউনিট। এখানে কি বলা আছে, বলা আছে প্রথমে 80 লিটার কিন্তু দুধ আর জলের মিশ্রণ ছিল। তো প্রথম রেশিওর যে যোগফল, সে যোগফল কত 14 আর 6, তো 14 আর 6 এর যোগফল কত হয় 20। তো 20-র ভ্যালু বলা আছে কত, 20-র ভ্যালু বলা আছে 80 লিটার। বার করতে হবে কি, একের ভ্যালু বার করতে হবে, 1 ইউনিটের ভ্যালু কত, তো 20-র ভ্যালু 80। ঐকিক নিয়ম, একের ভ্যালু কত হবে 80/20, কাটাকুটি করলে হয়ে যাবে কত 4 লিটার। অর্থাৎ 4 লিটার কিন্তু জল মেশাতে হবে, যেটা আছে অপশন নাম্বার ডিতে। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। তো এটা হয়ে গেল রেশিও মেথড। এবার এখান থেকে দেখে নাও বেসিক মেথডটা কি। বেসিক মেথডটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর একটা জিনিস বলছি, যে অঙ্কগুলোর ক্ষেত্রে বেসিক মেথড আমি বলে দেবো, বা প্রত্যেকটা অঙ্কের কিন্তু বেসিক জিনিসটা তোমাদের জানতে হবে। বেসিক না জানলে অনেক সময় এক্সাম হলে গিয়ে এই রেশিও মেথড হোক বা শর্টকাট যে প্রসেসগুলো দেখানো হোক, প্রত্যেকটাই কিন্তু বেসিকের ওপরেই বেস করে তৈরি করা হয় প্রত্যেকটা শর্টকাট মেথড। তো শর্টকাট মেথড যদি না মনে থাকে তখন বেসিক মেথডটাই কিন্তু কাজে লাগবে। সেই কারণে দুটো মেথডই বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। এখান থেকে দেখো বেসিক মেথডের মধ্যে 80 লিটার টোটাল মিশ্রণ ছিল। তো 80 লিটার মিশ্রণে মিল্ক আর ওয়াটারের রেশিও কত বলে দিয়েছিল, মিল্ক আর ওয়াটারের রেশিও বলে দিয়েছিল 7:3। তো এখান থেকে ইজিলি পেয়ে যাবে যে কতটা মিল্ক ছিল কতটা ওয়াটার ছিল। তো 7 আর 3 যোগ করলে কত হয় 10। তো 10-এর ভ্যালু কত বলা আছে, 10-এর ভ্যালু বলা আছে 80 লিটার। তো একের ভ্যালু কত, একের ভ্যালু হবে 8 লিটার। তাহলে এখান থেকে পেয়ে যাবে মিল্ক কত, তো এর সাথে 8 গুণ করে দাও, 27টা
56 লিটার মিল্ক ছিল, আর এর সাথেও 8 গুণ করে দাও, 3 8টা 24 লিটার কিন্তু প্রথমে জল ছিল। এবার এই যে মিল্ক আর জল, মিল্ক ছিল কত, মিল্ক ছিল 56 লিটার, আর জল ছিল কত 24 লিটার। এর সাথে কি মেশাচ্ছে, জল মেশাচ্ছে, কত লিটার মেশাচ্ছে আমি ধরে নেই এক্স লিটার মেশাচ্ছে। তাহলে এর ফলে নতুন যে মিল্ক এবং ওয়াটারের রেশিও হবে সেটা হবে কত, 2:1, 2/1। এবার এখান থেকে কোনাকুনি গুণ করলে এক্স এর ভ্যালু তোমরা ইজিলি পেয়ে যাবে। তো এখান থেকে দেখো 24 দুগুণ 48 প্লাস 2x ইকুয়াল টু কত হচ্ছে 56। এখান থেকে 2x এর ভ্যালু পাচ্ছ, 56 থেকে 48 বাদ গেলে কত হবে, 2x এর ভ্যালু হবে 8, x এর ভ্যালু কত হবে 2 সমানে 2 দিকে কাটাকুটি হয়ে গেলে x এর ভ্যালু পেয়ে যাবে এখান থেকে 4 লিটার। তো বেসিক পদ্ধতিটাও তোমাদের জানতে হবে, আর শর্টকাট পদ্ধতিটাও কিন্তু জানতে হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বেড়ে যায় যখন 24 বছর বয়সী একজনের পরিবর্তে নতুন একজন ব্যক্তি আসে, তবে নতুন ব্যক্তির বয়স কত হবে? এই কোশ্চেনটা পড়ে একটু ভালোভাবে নিজেরা বোঝার চেষ্টা করবে বাড়িতে। একটা জিনিস তোমাদের আইডিয়া আশা করি তোমাদের চলে আসবে যে 24 বছর বয়সী একজন ব্যক্তি চলে গেছে, চলে গিয়ে নতুন যে ব্যক্তি এসছে সেই ব্যক্তির বয়স অবশ্যই কিন্তু এই 24-এর থেকে বেশি হতে হবে, না হলে কিন্তু গড় বয়স 2 বছর করে বাড়বে না। আবার যদি এখানে বলা থাকতো যে 2 বছর করে কমে যায়, তার অর্থ কি, তার অর্থ হলো 24 বছর বয়সী যে ব্যক্তি চলে গেছে আর নতুন তার পরিবর্তে যে এসছে তার বয়স অবভিয়াসলি 24 বছর থেকে কম হতে হবে। সেই কারণে প্রত্যেকজন মানে যতজন লোক আছে তাদের গড় বয়স কিন্তু কমে যাবে। তো এইটা খেয়াল রাখবে, এটা কিন্তু একটা লজিকের ব্যাপার, এটা সিম্পলি বোঝার ব্যাপার। তো এখান থেকে দেখো 24 বছর বয়সী একটা ব্যক্তি যদি সে চলে যায়, চলে যাওয়ার ফলে কি হচ্ছে, চলে গিয়ে আরেকজন যে আসছে সেই আরেকজন আসার ফলে গড় বয়স কি হচ্ছে, গড় বয়স কিন্তু 2 বছর করে বেড়ে যাচ্ছে। তাহলে আগে 8 জন ছিল, 8 জনের থেকে একজন চলে গেল, চলে গিয়ে আরেকজন আবার আসলো, তার মানে কেউ গেল না কেউ আসলো না, মানে টোটাল এখনো 8 জন আছে। এবং এখন 8 জনের গড় বয়স কত করে বেড়ে গেছে, 2 বছর করে বেড়ে গেছে, অর্থাৎ 8 দুগুণ 16 বছর বেড়ে গেছে। 16 বছর কি হয়েছে, 16 বছর কিন্তু বেড়ে গেছে, সেই 24 বছরের সাথে 16 বছর তোমাদের যোগ করতে হবে। অর্থাৎ যে চলে গেল, যে বয়সী ব্যক্তিটা, যেমন 24 বছর বয়সী এখানে বলা আছে চলে গেল, তার ফলে অন্য আরেকজন বেশি বয়সী লোক যদি আসে, তাহলে 24 বছর বয়স তো তার হবেই, তার পাশাপাশি যেটা বেড়ে গেছে সেটা এর সাথে যোগ করে দিতে হবে। তো এখানে সিম্পলি এক লাইনেই কিন্তু কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে, 24 প্লাস 16 কত হবে, হয়ে যাবে 40 বছর। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। এই কোশ্চেনগুলো কিন্তু ভালো কোশ্চেন এবং উইদিন 1 লাইনের মধ্যে কিন্তু সলভ করা যায়, তবে জিনিসটা ক্লিয়ার থাকতে হবে, বিষয়বস্তু ক্লিয়ার থাকতে হবে এবং বাড়িতে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করো তাহলে এক্সাম হলে গিয়ে এই কোশ্চেনই তোমাদের আটকাবে। চলে আসো পরের কোশ্চেন। 1/2 1/6 প্লাস 1/12, এখান থেকে ডট ডট দেওয়া আছে 1/n ইন্টু n+1 এর সরলতম মান কত। তো এই টাইপের কোশ্চেন মানে এই কোশ্চেন করাইনি কিন্তু এই রিলেটেড এই টাইপের কোশ্চেন কিন্তু করিয়েছি, ইজি কোশ্চেন। এখান থেকে দেখো এর পরের লাইনে আমি লিখছি, এটাকে ভেঙে কিভাবে লিখছি দেখো। এখানে দেখো, এখানে 1 ইন্টু 2 প্লাস 6টাকে লিখছি 2 ইন্টু 3 প্লাস 12টাকে লিখছি 3 ইন্টু 4। এইভাবে চলতে যাচ্ছে চলতে যাচ্ছে এবং এখানে কি হচ্ছে n ইন্টু n+1। কিভাবে বুঝলাম এটাকে, এইভাবে ভাঙতে হবে এই লাস্টেরটা দেখে, n ইন্টু n+1 দেখেই আমি কিন্তু ভেঙেছি। দেখো n n মানে সাপোজ ধরো আমি n এর ভ্যালু 1 ধরলাম, আর এখানে ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 1 মানে 2, মানে 1 ইন্টু 2 এইভাবে আকারে কিন্তু এখানে আছে। এবার দেখো এটাকে কি করছি, এখানে ওপরে 2 মাইনাস 1, নিচে আছে 1 ইন্টু 2, ওপরে 3 মাইনাস 2, 3 মাইনাস 2 করলে কিছুই না, সেই একই থাকছে, আর নিচে কত আছে 2 ইন্টু 3 প্লাস ওপরে দেখো 4 মাইনাস 3, আর নিচে আছে 3 ইন্টু 4 ডট ডট ডট, এখানে n+1 মাইনাস n বাই n ইন্টু n+1। এবার এখান থেকে দেখো, এখান থেকে এই 2 মাইনাস 1 বাই 1 ইন্টু 2 এই দুটোকে দুটো ভাগে ভাঙবো। তো এখান থেকে দেখো 2 বাই 1 ইন্টু 2, তাহলে
এখানে 2 2 কেটে যাচ্ছে, মানে এইটা বলতে যাচ্ছে 2/1 ইন্টু 2 মাইনাস 1/1 ইন্টু 2। তো এখান থেকে 1 1 কেটে যাচ্ছে, এখান থেকে 2 2 কেটে যাচ্ছে, তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে এটা লিখতে পারি, এটার ভ্যালু কত 1, আর এটার ভ্যালু আমি লিখতে পারি -1/2, -1/2। একইভাবে পরেরটার ক্ষেত্রে দেখো, পরেরটার ক্ষেত্রে 3 3 কেটে যাচ্ছে, মানে +1/2, তারপরে হচ্ছে কি -1/3। এখানে দেখো, এখানে হচ্ছে +1/3 মাইনাস কত হচ্ছে 1/4। এইভাবে ডট 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 দিয়ে প্রথমে আসবে কোনটা 1/n মাইনাস 1/n মাইনাস মাইনাস হবে 1/n প্লাস 1। এবার দেখো এখান থেকে হাফ প্লাস হাফ কেটে যাচ্ছে, -1/3 +1/3 কেটে যাচ্ছে, -1/4 এবং পরে আরেকটা যে সংখ্যা থাকবে সেটা +1/4 থাকবে, সেটা কেটে যাবে। এখানে +1/1 n আছে, 1/n আছে, আর এর আগে নিশ্চয়ই -1/n থাকবে, সেটা এবং সেটা কিন্তু কেটে যাবে। তাহলে আলটিমেট পড়ে থাকবে কি, আলটিমেট পড়ে থাকবে, ওপরে লিখছি 1 - 1/n প্লাস 1। এবার এখান থেকে এটা সিম্পলি তোমরা ক্যালকুলেশন করো, এখানে ওপরে আসবে কত n+1 -1, তো -1 + 1 কেটে গেল, এখান থেকে অ্যান্সার চলে আসবে n/n+1, যেটা আছে অপশন ডি তে, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, বাড়িতে প্র্যাকটিস যদি না করো এই টাইপের কোশ্চেন, এক্সাম হলে গিয়ে বুঝতেই পারবে না যে এই কোশ্চেনটা কিভাবে ভাঙতে হবে, এবং সেটা যদি খেয়াল না থাকে তাহলে কোশ্চেন হয় ছেড়ে আসতে হবে, নতুবা আন্দাজে তোমাদের অ্যান্সার করতে হবে। তো চলে আসো পরের কোশ্চেন। একটি ভগ্নাংশের হরের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় হাফ, এবং লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয়, বলেছে কত, ভগ্নাংশটি হয় ভগ্নাংশটি 1 হয়, তবে সংখ্যাটির লব এবং হরের গুণফল কত। তো এখান থেকে আমি ফার্স্টে ধরে নেব ভগ্নাংশটার আমি লব ধরে নিচ্ছি x, আর ভগ্নাংশটার হর আমি ধরে নিচ্ছি কত y। তো এখানে ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশটা কি হবে, ভগ্নাংশের লব x ধরেছি আর হর y ধরেছি, তাহলে ভগ্নাংশটা হবে x/y। এবার এই ভগ্নাংশটা যে x/y হলো, এখানে বলছে এই ভগ্নাংশের হরের সাথে, ফার্স্ট লাইনে বলেছে দেখো, ভগ্নাংশের হরের সাথে 1 যোগ করলে, তো হরের সাথে আমি 1 যোগ করেছি, তখন ভগ্নাংশটা হয়ে যায় কত, ভগ্নাংশের ভ্যালু হয়ে যায় হাফ। তো এটার ভ্যালু হয়ে যাবে কত, এটার ভ্যালু হয়ে যাবে হাফ। আবার বলছে সেকেন্ড লাইনে যদি লবের সাথে 1 যোগ করা হয়, তো ভগ্নাংশটা ছিল কি x/y, তো এর লবের সাথে আমি 1 যোগ করলাম, যোগ করলে তখন ভগ্নাংশের ভ্যালু হয়ে যাবে কত, ভগ্নাংশের ভ্যালু হয়ে যাবে 1। এবার এই দুটো ভগ্নাংশ থেকে আমি বার করব যে x আর y এর ভ্যালু কত। তো সেকেন্ড ভগ্নাংশটা ফার্স্টে দেখো, এখানে আমি বলতে পারি x+1 সমান কত, x+1 সমান y। প্রথম ভগ্নাংশে চলে আসো, প্রথম ভগ্নাংশে এখান থেকে পাচ্ছ 2x সমান y+1। এবার এখানে আমি y এর ভ্যালুটা, এই যে সেকেন্ড ভগ্নাংশ থেকে পেয়েছি y এর ভ্যালু কত x+1, সেটা আমি এখানে পুট করব। তো 2x সমান y এর জায়গায় ভ্যালু পুট করছি x+1 প্লাস 1। তো এখান থেকে x গুলোকে এক সাইডে নিয়ে গেলে 2x থেকে একটা x বাদ গেলে কত হচ্ছে, x ই পড়ে থাকছে, আর এদিকে থাকছে কত 2। তো x এর ভ্যালু পেয়ে গেলে 2। এখান থেকে y এর ভ্যালু তোমরা পেয়ে যাবে, y এর ভ্যালু কিভাবে পাবে, x এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তো এখানে বসালে 2 প্লাস 1, তো হয়ে যাবে কত, y এর ভ্যালু হয়ে যাবে 3। তাহলে নিশ্চয়ই এখান থেকে ভগ্নাংশও পেয়ে গেলে। ভগ্নাংশ যদি জানতে চাইছে যে ভগ্নাংশ কত হবে, তো ভগ্নাংশ হবে 2/3। কিন্তু এখানে জানতে চাইছে লব এবং হরের গুণফল কত, মানে x আর y এর গুণফল কত। তো x এর ভ্যালু পেয়েছো 2, y এর ভ্যালু পেয়েছো 3, তো গুণ করলে হয়ে যাবে কত 6। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 6 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে, তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই দুটো ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে, প্রত্যেকটা ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে রেকর্ডেড হিসেবেও কিন্তু তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এই প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে ক্লাসের লিঙ্কগুলো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা,
বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু তোমাদের সেই হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু প্রোভাইড করা হয়। তাই হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই আমাদেরকে ইনফর্ম করবে, কেউ কিন্তু কল করবে না এই নাম্বারে। তো হোয়াটসঅ্যাপে ইনফর্ম করলে তোমাদেরকে সেখান থেকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী গাইড করা হবে বা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে প্রপার গাইডেন্স তোমরা পেয়ে যাবে। এছাড়া এখানে আরও আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলে প্রতিটা এক্সামের জন্য, যে এক্সামের নামগুলো দেখলে, প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি ম্যাথের যে টার্গেট ব্যাচটা এখন চলছে, পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য ম্যাথের ক্লাস পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এছাড়া বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস বা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ আমাদের চলছে আমাদেরই নতুন চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলটা আমাদের কিন্তু নতুন ক্রিয়েশন করা হয়েছে, এখানে ম্যাথের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরবর্তী কোশ্চেন। এখানে সংখ্যা বলে দিয়েছে, তার পাওয়ার বলেছে কত, 167। বলছে এর একক ঘরের অঙ্ক কত হবে, মানে এর ইউনিট ডিজিট কত হবে সেটাই কিন্তু এখানে জানতে চাইছে। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কি দেখতে হয় যে যে সংখ্যাটা আছে তার ইউনিট ডিজিট কত, তো তার ইউনিট ডিজিট হলো 3। এবার এখান থেকে সিম্পলি দেখো, 3-এর পাওয়ার যদি 1 হয় তাহলে 3-এর পাওয়ার 1 হলে কত হবে, 3 হবে। 3-এর পাওয়ার স্কোয়ার হলে, 3-এর পাওয়ার 2 হলে তাহলে তার ভ্যালু কত হবে, 9, মানে ইউনিট ডিজিট কিন্তু চেঞ্জ হয়ে 9 হয়ে গেল। 3-এর পাওয়ার যদি 3 হয়, 3 হলে কত হচ্ছে 27, তো ইউনিট ডিজিট কত হলো, ইউনিট ডিজিট হলো 7। 3-এর পাওয়ার 4 হলে তার ভ্যালু কত, তার ভ্যালু হবে 81, তো ইউনিট ডিজিট কত হলো 1, মানে 3-এর পাওয়ার 1 ছিল যখন তখন ইউনিট ডিজিট ছিল 3, স্কোয়ার ছিল তখন 9, কিউব যখন হলো তখন ইউনিট ডিজিট হলো 7, আর 4 হলো যখন তখন ইউনিট ডিজিট হলো 1। এবার 3^5 দেখবো, 3^5 এর ভ্যালু কত হবে, 3^5 এর ভ্যালু হবে 243। তো এখান থেকে একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারছো। আচ্ছা, এর পরের ভ্যালুটা লিখি, 3^6, 3^6 কত হবে, 3^6 হবে, এর সাথে 3 গুণ করো, 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 2 6 আর 1 7, 729। তো এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে 3^5 যখন হয়েছে তখন ইউনিট ডিজিট হয়েছে 3, আবার 3^1 যখন ছিল তখন ইউনিট ডিজিট 3 ছিল, 3^6 যখন হলো তখন ইউনিট ডিজিট হলো 9, আবার 3-এর স্কোয়ার যখন ছিল তখন ইউনিট ডিজিট 9 ছিল। মানে এর পর থেকে 3^4 এর পর থেকে কিন্তু আবার ইউনিট ডিজিটগুলো কিন্তু রিপিটেশন হচ্ছে। দরকার হলে তোমরা 3^7, 3^8, 3^9 বাড়িতে গুণ করে দেখবে ইউনিট ডিজিট কিন্তু রিপিটেশন হচ্ছে। তো আমার এইটা দেখানোর এটাই আলটিমেট উদ্দেশ্য ছিল। এগুলো কিন্তু মুখস্থ থাকতে হয় এক্সাম হলে, যে 3-এর কোন পাওয়ার পর থেকে রিপিটেশন হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছ 3-এর 4 নম্বর পাওয়ারের পর থেকে 3-এর পাওয়ার যখন 5 হয় তো তার যা ইউনিট ডিজিট 3^1 এর ইউনিট ডিজিটের সমান হয়, 3^6 এর ইউনিট ডিজিট 3-এর স্কোয়ারের ইউনিট ডিজিটের সমান হয়। মানে 3-এর পাওয়ার 4-এর পর থেকে কি হচ্ছে, ইউনিট ডিজিট কিন্তু রিপিট করছে। তো 4-এর পর থেকে রিপিট করছে। তো এবার এই পাওয়ারের দিকে খেয়াল করো, যে পাওয়ারটা এখানে অঙ্কে আছে, অঙ্কে কত আছে, 167 পাওয়ার আছে। তো এই 167কে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করে দেখো যে কত অবশিষ্ট থাকছে বা অবশিষ্ট থাকছে না। তো অবশিষ্ট যদি না থাকে তার অর্থ কি, তার অর্থ হবে মানে 3^4 এর যে ইউনিট ডিজিট সেই ইউনিট ডিজিটের সমান হবে, সেইটার অ্যান্সার। আর যদি যদি এখানে রিমাইন্ডার থেকে যায়, তো রিমাইন্ডার থেকে গেলে সেটা কিন্তু আমরা পরে ক্যালকুলেট করব। তো এখান থেকে ভাগ করো, এখান থেকে ভাগ করলে 4 কত হচ্ছে 16, এখান থেকে 7 নামলো, 4 1 কত হচ্ছে 4, এখান থেকে রিমাইন্ডার থেকে গেল কত, রিমাইন্ডার থেকে গেল কিন্তু 3। অর্থাৎ এখানে সংখ্যাটা কত ছিল, সংখ্যার ইউনিট ডিজিট
153, তার ইউনিট ডিজিট কত 3। এখান থেকে রিমাইন্ডার কত থাকলো, রিমাইন্ডার 3, মানে পাওয়ারে কত থেকে গেল, পাওয়ারে এখনো 3 থেকে গেল। আর 3 কিউব মানে কত, 3 কিউব মানে 81, তো ইউনিট ডিজিট কত হবে, সরি 3 কিউব মানে হবে 27, তাহলে ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট হবে 7। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। যদি এখনো ডাউট থেকে থাকে তো ভিডিওটা শেষ হওয়ার পর, মানে ক্লাসটা শেষ হওয়ার পর আরও একবার রিমাইন্ড করে দেখবে। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের জন্য একটা ডাউটস ক্লিয়ারিং সেশন ডেকে সেখানে তোমাদের ডাউটটা ক্লিয়ার করব। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। পরের কোশ্চেনে দেখো 6 নম্বর কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, এর মতো ইজি কোশ্চেন হয় না। তো এখান থেকে দেখো, এখানে এই যে সরলটা দিয়েছে দেখে মনে হতে পারে যে অনেক বড় সরল, কিন্তু না, এটা আদতে একটা লজিকে আছে। তো এর পরের লাইনে আমি লিখছি 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 প্লাস আছে কি 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2 বাই যে সংখ্যাটা আছে এই সংখ্যার থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, তাহলে ভালোভাবে খেয়াল করো, এখান থেকে থাকবে 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1, না কখনোই না, এইটাই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করবে। এখানে ভালোভাবে খেয়াল করো, এখানে কিন্তু আছে 0.2, 0.2, 0.2 এর গুণফল, তিনটে 0.2 এর গুণফল, মানে এখানে 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2, এখান থেকে পয়েন্ট তুলে দিলে নিচে থাকছে 10, পয়েন্ট তুলে দিলে নিচে থাকছে 10, পয়েন্ট তুলে দিলে নিচে থাকছে 10, তাহলে ওপরে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 2 দুগুণ 4, 4 দুইয়ে 8, তো ওপরে হচ্ছে 8, তো 8 যদি আমি কমন নিয়ে নিই তাহলেই থাকছে 1/1/10, 1/1/10, 1/1/10, মানে কি থাকলো 8 ইন্টু 0.1, 0.1 ইন্টু 0.1। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই জায়গায় ভুল করবে, 2 কমন নিয়ে নেবে এবং 2 কমন নিয়ে এইভাবে কিন্তু লিখবে এবং অ্যান্সার হয়ে যাবে ভুল। তো এখান থেকে কমন যাবে কত, কমন যাবে 8। একইভাবে এখান থেকেও যদি আমি 8 কমন নিই তাহলে এখান থাকবে 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2। এবার এটাকে কেটে দাও, এটাকে কেটে দাও, কারণ দুটোই সমান, কেটে গেলে তাহলে থাকছে কি, থাকছে 1 এর 8। এবার 1কে 8 দিয়ে ভাগ করো, 1কে 8 দিয়ে ভাগ করলে প্রথমে পয়েন্ট বসালে 0 আসলো, এবার 8 1কে কত হচ্ছে 8, নিচে 2 আসলো, পয়েন্টের জন্য 0 নামলো, 8 2 কত হলো 16, 4 নামলো, 40 হলো পয়েন্টের জন্য, তো 5 আসতে কত হবে, 5 আসতে 40, তো 0.125 যেটা আছে অপশন বি তে, তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, একটি ব্যাগ, এই কোশ্চেনটা যতটাই সোজা ততটাই কঠিন মনে হবে, কিন্তু এই জায়গাটায় এই যে পয়েন্টটা ভুলটা ধরিয়ে দিলাম, এই ভুলটাই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট করবে এবং ভাববে যে অ্যান্সার সঠিক করে এসেছি, বাড়ি এসে দেখবে অ্যান্সার ভুল হয়ে যাচ্ছে। তো এই ছোট ছোট টিপসগুলো কিন্তু খেয়াল রাখবে, যেগুলো কিন্তু তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এই সমস্ত ভুলগুলো তোমাদের ক্লিয়ার হবে। যদি প্র্যাকটিস না করো এক্সাম হলে গিয়ে তোমারও কিন্তু সেম ভুল হবে, বা এক্সাম হলে এমন প্রেশার থাকে, সেই প্রেশারে ভুল হওয়া স্বাভাবিক, ভুল হতে পারে, তবে চেষ্টা করবে যতটা ভুল কম করার। চলে আসো পরের কোশ্চেন, একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 1 টাকার মুদ্রার অনুপাত বলে দিয়েছে 5:8 কত, 5:8:1। বলছে ব্যাগটাতে মোট 55 টাকা থাকলে 25 পয়সা মুদ্রার সংখ্যা কত। তো এখানে ব্যাগটাতে 1 টাকা আছে, আছে, আচ্ছা ফার্স্টে আছে 50 পয়সা, ব্যাগটাতে আছে 50 পয়সা, আছে 25 পয়সা, আর আছে কত 1 টাকার মুদ্রা। তো কয়েনের অনুপাত ফার্স্টে কি বলে দিয়েছে, কয়েনের অনুপাত, তো কয়েনের অনুপাত কত বলেছে 5:8:1 বলে দিয়েছে। এখান থেকে ভ্যালু বার করে নাও যে কত টাকা আছে,
ভ্যালু বার করা সব থেকে সোজা নিয়ম বলে দিয়েছি কি, বলেছি যদি 5টা তোমার কাছে 50 পয়সার কয়েন থাকে তার মানে তোমার কাছে কত টাকা আছে, তোমার কাছে আছে 2.5 টাকা, তো এখানে লেখো 2.5 টাকা। একইভাবে 25 পয়সার যদি তোমার কাছে 8খানা কয়েন থাকে তার মানে তোমার কাছে কত টাকা আছে, তোমার কাছে আছে 2 টাকা, তো এখানে লেখো 2। আর 1 টাকার কয়েন যদি একটা থাকে তার মানে তোমার কাছে কত টাকা আছে, তোমার কাছে 1 টাকাই আছে। এবার এখান থেকে ভ্যালু রেশিও তোমরা ইজিলি পেয়ে যাবে, পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে নিচে চলে আসলো কত 10, কাটাকুটি করলে এখানে আসলো 2, এখানে আসলো কত 5, তো 2 দিয়ে বাকিগুলোকে গুণ করে দাও, তো 5, 2 দুগুণ কত 4, আর এখানে হচ্ছে কত 2, তো ভ্যালুর রেশিও কত পেয়ে গেলে, ভ্যালুর রেশিও পেয়ে গেলে 5:4:2, এখান থেকে পেয়ে গেলে ভ্যালুর রেশিও। তো টোটাল যোগ করো, 5 আর 4 যোগ করলে 9, 9 আর 2 যোগ করলে কত, 9 আর 2 যোগ করলে 11, তো 11-র ভ্যালু কত বলেছে, 11-র ভ্যালু বলেছে 55 টাকা। তাহলে এখান থেকে বলেছে যে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত, তো 25 পয়সার ভ্যালু আগে বার করে নাও, মানে তোমার বার করতে হবে 4-এর ভ্যালু, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে 5 টাকা, 4-এর ভ্যালু কত হবে, 4-এর ভ্যালু হবে 20 টাকা, মানে 25 পয়সাতে 25 পয়সার কয়েনে তোমার টাকা আছে কত, টাকা আছে 20 টাকা। তো এবার যদি বলা হয় যে তোমার কাছে 25 পয়সার কয়েন আছে সব কটা এবং সেই কয়েনগুলোকে যোগ করলে তোমার কাছে 20 টাকা আছে, তার মানে 25 পয়সার কয়েনের সংখ্যা কটা, তো 25 পয়সার কয়েনের সংখ্যা হবে 20-র সাথে 4 গুণ করে দাও, কারণ কি 4টে 25 পয়সা মানে 1 টাকা, তো গুণ করলে পেয়ে যাবে কয়েনের সংখ্যা কটা, 80টা কয়েন আছে, তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, একটি ট্যাঙ্ক 3টি পাইপ এ বি সি ভর্তি করে 4 ঘন্টায়, যদি সি পাইপ বি পাইপের থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন, বি পাইপটা এ পাইপের থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন হয়, তবে একা এ পাইপের সম্পূর্ণ ট্যাঙ্কটা ভর্তি করতে কত সময় লাগবে। তো এখান থেকে দেখো বলেছে যে 3টে পাইপ, এ পাইপ বি পাইপ আর সি পাইপ, 3টে পাইপ যদি একসাথে কাজ করে তাহলে তাদের সময় লাগবে কত, তাদের সময় লাগবে বলেছে 4 ঘন্টা। এবার এখানে পরের লাইনে বলে দিয়েছে এদের এফিসিয়েন্সির রেশিও কত, এখান থেকে এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাবে এ ইস টু, একটু ওপরে লিখি, এ ইস টু বি ইস টু সি, এদের পেয়ে যাবে কি এফিসিয়েন্সির রেশিও। তো এখানে দেখো বলেছে যদি সি পাইপটা বি পাইপের থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন হয় এবং বি পাইপটা এ পাইপের থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, তো আমি এখান থেকে ধরে নিচ্ছি যে এ পাইপের এফিসিয়েন্সি আমি এখান থেকে ধরছি কত 1, তো এখান থেকে পাচ্ছ যে বি পাইপ এ পাইপের থেকে 3 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন, তাহলে এর থেকে 3 গুণ, তাহলে 1-এর সাথে 3 গুণ করলে বি এর এফিসিয়েন্সি হবে কত 3, 1-এর সাথে 3 গুণ করে 3 পেয়েছি। এবং এর আগের লাইনটা খেয়াল করো, আগের লাইনে বলেছে যে সি পাইপটা বি পাইপের থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন, তো বি পাইপের এফিসিয়েন্সি কত 3, তো এর দ্বিগুণ 3-এর দ্বিগুণ কত হবে 6, তো সি পাইপের সরি এক্ষুনি কি বললাম, বি পাইপের সি পাইপ বি পাইপের থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন, তো সি পাইপ যদি বি পাইপের থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন হয়, বি পাইপের এফিসিয়েন্সি হলো 3, তো 3-এর দ্বিগুণ মানে 3 দুগুণ 6, তো এখান থেকে তোমরা এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলে 1:3:6। এবার এখানে জানতে চাইছে কি সেটা খেয়াল করো, জানতে চাইছে তবে একা এ পাইপ সম্পূর্ণ ট্যাঙ্ক ভর্তি করতে কত সময় লাগবে। তো এখান থেকে ফার্স্টে তোমাদের বার করতে হবে যে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি কত, টোটাল ক্যাপাসিটি, তো টোটাল ক্যাপাসিটির কিভাবে বার করবে, টোটাল ক্যাপাসিটি বার করতে গেলে এ বি সি এই যে 3টে পাইপ, এই 3টে পাইপের এফিসিয়েন্সির সাথে এই 3টে পাইপ একত্রে ট্যাঙ্কটা কত সময় ভর্তি করতে পারে সেই টাইমটাকে গুণ করতে হবে। তো এখান থেকে দেখো এফিসিয়েন্সির যোগফল পেয়ে যাবে, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 6 যোগ করলে কত হচ্ছে 10, তো এফিসিয়েন্সি এখান থেকে পেয়ে গেলে 10। 3টে পাইপ একসাথে কাজ করলে কাজটা কমপ্লিট করে 4 ঘন্টার মধ্যে, তো টাইম লাগছে কত 4, তো ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলে কত 40 ইউনিট পেয়ে গেলে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এবার বলছে একা সিঙ্গেল ভাবে এ পাইপ ট্যাঙ্কটাকে ভর্তি করতে কত সময় লাগে, তো এ পাইপের সময় লাগবে, এ পাইপের এ এর টাইম লাগবে কত,
এর টাইম লাগবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি, টিসি মানে টোটাল ক্যাপাসিটি, তাকে ভাগ করব এর এফিসিয়েন্সি। কার এফিসিয়েন্সি দিয়ে? এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে এর কত সময় লাগবে। তো টোটাল ক্যাপাসিটি দেখো বার করেছি এক্ষুনি 40 ইউনিট, আর এর এফিসিয়েন্সি দেখো এখানে বার করেছিলাম রেশিওতে কত 1। তো 40কে 1 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে কত সময় লাগবে এর একা কাজটা করতে। 40 ঘন্টা সময় লাগবে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 71 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যাটি কত? তো এর মতো ইজি কোশ্চেন হয় না। 6 অঙ্কের সংখ্যা নিয়ে নাও। 6 অঙ্কের সংখ্যাকে 71 দিয়ে ভাগ করো। তো 71 দিয়ে যদি ভাগ করো, ফার্স্টে 71 একে 71, তো এখান থেকে থাকছে কত? এখান থেকে থাকছে 29, জিরো নামলো। তারপর 4 দিয়ে যাবে, 4 দিয়ে 4 একে 4, 4 সাথে কত 28, তো এখান থেকে নামলো কত 6। তারপর আবার একটা এখানে জিরো নামলো, জিরো নামলে এখান থেকে কিন্তু ভাগ যাচ্ছে না, তো আরেকটা জিরো আমাদের নামাতে হবে, তার জন্য এখানে একটা জিরো বসাও, আরেকটা জিরো নেমে গেল, টোটাল সব নেমে গেল। এবার এখানে দেখো 600 কে ভাগ করো। 600 কে ভাগ করতে গেলে এখানে সম্ভবত 8 দিয়ে 27টা 56, 8 দিয়ে 9 দিয়ে করলে 7 নং 63, 9 বেশি হয়ে যাবে, তো 8 দিয়ে করলে এখানে 8 একে 8, 27টা কত 56, 568। তো এখান থেকে ভাগশেষ থাকছে কত? রিমাইন্ডার থেকে যাচ্ছে দেখো 32। তার মানে রিমাইন্ডার যে 32 থেকে যাচ্ছে, এই 32টাকে আমি যদি 71 থেকে বিয়োগ করে দিই, 32কে এই 32টা 71 থেকে বিয়োগ করলে কত পাবো? 11 থেকে 2 বাদ দিলে পাবো কত? 9। আর এখান থেকে হাতে চলে আসলো 4, তো এখান থেকে 3, 39। তো এই 71 থেকে 32 বিয়োগ করে এই যে 39 সংখ্যাটা পেলাম, এই 39 যদি এর সাথে আরো বেশি অ্যাড থাকতো, এই যে 1 লাখ এখানে সংখ্যাটা নিয়েছি, অর্থাৎ 5 অঙ্কের 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা নিয়েছি, এর সঙ্গে যদি আরো 39 যুক্ত থাকতো, তাহলে কিন্তু 71 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়ে যেত। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এই 1 লাখের সাথে, অর্থাৎ 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 39 যোগ করলে হবে কত? যোগ করলে হবে 1,39,000। তো এটাই কিন্তু সব থেকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 71 দ্বারা বিভাজ্য, যেটা আছে অপশন বিতে। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। কোন মূলধনের 10% বার্ষিক সুদের হারে 6 মাসের সরল সুদ 100 টাকা হয়। তো মূলধন এখানে জানতে চাইছে, এখানে বলছে যে 6 মাসের সরল সুদ, কত মাস? 6 মাস। তো 6 মাস মানে এখান থেকে বছরে কনভার্ট করে নিতে পারো। 6 মাস মানে কত বছর? 6 মাস মানে হাফ বছর। তো এখান থেকে সেই একটাই সূত্র, ইন্টারেস্ট ইকুয়াল টু PTR বাই কত? 100। তো ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা। আসল তোমাকে বার করতে হবে। টাইম কত? হাফ বছর দেওয়া আছে, তো ওপরে 1 লিখলাম, নিচে 2 লিখে দিলাম। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 10%, তো এখানে লিখলাম 10, আর বাই কত? 100, বাই হলো 100। তো এখান থেকে 0 0 কেটে গেল। এবার এখানে গুণ করে দাও, গুণ করে দিলে এখান থেকে পেয়ে যাচ্ছ কত? পেয়ে যাচ্ছ 2000। তো আসল কত? 2000 টাকা, যেটা আছে অপশন নাম্বার সি তে। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটাও কিন্তু একদম ইজি কোশ্চেন, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ঘাবড়ে যাবে। কোথায় ঘাবড়ে যাবে? যদি 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার নাম্বার না মুখস্থ থাকে। তো এর আগের ক্লাসগুলোতেও বলেছি, আজকেও বলছি, 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার নাম্বার মুখস্থ করবে, 1 থেকে 15 পর্যন্ত কিউব নাম্বার মুখস্থ করবে, আর 1 থেকে 30 পর্যন্ত নামতা মুখস্থ করবে। এই 3টে জিনিস যদি মুখস্থ করতে পারো, তাহলে যে এক্সাম তোমরা দাও না কেন, যেখানে তোমাদের ম্যাথ আছে, প্রত্যেকটা এক্সামে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমাদের কাজে লাগবে, ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো এখানে দেখো, যারা স্কয়ার নাম্বার মুখস্থ রেখেছে তারা ইজিলি এই কোশ্চেনটা করতে পারবে। কিভাবে করবে? এখানে অঙ্কটা পাতিনি। আচ্ছা, অঙ্কটা পাতানোর আগে আমি এখান থেকেই দেখাই যে এখানে আছে 25.60। তো এখানের পয়েন্ট কেটে গেল, আর এখানের পয়েন্ট আর এখানের পয়েন্ট কেটে গেল। এই জিরো কাটলো, এই জিরো কাটলো, তাহলে আলটিমেট থাকছে কি? থাকছে দেখো 256,729 প্লাস থাকছে
এখানে 1 বাই কত 81। তো এখানে দেখো 256 কার স্কোয়ার, 256 হলো 16 এর স্কোয়ার, তো এখানে লিখলাম 16। 729 কার স্কোয়ার, 27 এর স্কোয়ার 729, এই কারণেই বলেছি 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ করতে। তারপর এখানে দেখো 1-এর বর্গমূল করলে একই হবে, আর 81-র বর্গমূল করলে কত হবে 9। তো এখান থেকে এটা কে যোগ করো এবার, 27 লসাগু হচ্ছে, তো এখান থেকে হচ্ছে 16 আর 3 9 27 মানে 19/27 কিন্তু এখান থেকে অ্যান্সার আসবে। দেখো কোথায় আছে, অপশন এতে আছে, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনে কিন্তু এক্সামে তোমাদের দিতে পারে, এটা বলতে পারি, দেবেই বলতে পারছি না, কিন্তু দিতে পারে, কারণ এর আগে যতবারই পিএসসির এক্সাম হয়েছে পিএসসির কিন্তু ফেভারিট কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে বা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ছেড়ে চলে আসে। এটা একটা বোঝার জিনিস আছে, যদি বুঝতে পারো এই টাইপের যাই কোশ্চেন দিক না কেন ইজিলি তোমরা সলভ করতে পারবে। এবং অনেকে কিন্তু এই কোশ্চেনটা শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করবে, প্রত্যেককে বলছি শর্টকাট পদ্ধতিটা অ্যাভয়েড করো, কারণ শর্টকাট পদ্ধতি যদি এক্সাম হলে গিয়ে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু বুঝতে পারবে না, বা সেই কোশ্চেন তোমাদের ছেড়ে চলে আসতে হবে। এই কোশ্চেনটা এক্স ধরে করবে, তাহলে সব থেকে সহজ, এবং একটু হয়তো তোমাদের ক্যালকুলেশন করতে কষ্ট হবে, কিন্তু ইজি প্রসেস এবং সহজে অ্যান্সার বার করতে পারবে। তো এখানে দেখো, এখানে বলছে চিনির দাম 20% হ্রাস পেলে একজন ক্রেতা 160 টাকায় আগের তুলনায় 4 কেজি চিনি বেশি পায়, তবে কেজি প্রতি চিনির আসল দাম ছিল। তো কোশ্চেন পড়ে সবার মাথার উপর দিয়ে যাবে। তো আমি এরপরে যা যা বলছি সেটা ভালোভাবে খেয়াল করো। এখানে দেখো আমি ধরছি আগে 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 চিনির দাম, আগে চিনির দাম আমি ধরে নিচ্ছি ছিল এক্স টাকা। আমি এই কোশ্চেনটা সবসময় এক্স ধরে করাই, যাতে করে তোমাদেরই সুবিধা হয় বুঝতে বা এক্সাম হলে সেটাকে সলভ করতে। তো আগের চিনির দাম যদি এক্স টাকা হয়, এখন দেখো কি বলছে, এখন চিনির দাম 20% কিন্তু কমে যাচ্ছে, মানে হ্রাস পাচ্ছে। তো 20% কমে যাওয়া মানে কি, এখন 100 থেকে 20% বিয়োগ করে দাও, মানে এখন হয়ে যাচ্ছে আগের তুলনায় 80% দাম। তাহলে এখন চিনির দাম কত, এখন চিনির দাম বার করে নাও, এখন চিনির দাম, তো আগের দামের 80% হলো এখন চিনির দাম। তো এখান থেকে কাটলে হবে কত, 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে 5, তো এখন চিনির দাম কত, এখন চিনির দাম 4x/5 টাকা। এবার এই জায়গায় বোঝার জিনিস যেটা, সেটা হলো এখানে সাপোজ ধরো তুমি আগেও 12 কেজি চিনি কিনতে, এখনো তুমি হচ্ছে সেই 12 কেজি, মানে সাপোজ ধরো তুমি আগে 12 কেজি চিনি কিনলে, তো আগে 4 টাকা করে দাম ছিল, পার কেজি চিনির দাম কত 4 টাকা করে। তো 4 টাকা করে যদি দাম হয়, তোমার যদি এইটুকু বলে দেই যে আগে আগে তোমার কাছে 12 টাকা ছিল, মনে করো আগে 12 টাকা নিয়ে বাজারে গেছো, এখনো তুমি 12 টাকা নিয়েই বাজারে গেছো, আগেও 12 টাকা, এখনো 12 টাকা নিয়ে বাজারে গেছো, বা এটাকে 120 করে নাও, আগে 120 টাকা নিয়ে বাজারে যেতে, এখনো 120 টাকা নিয়ে বাজারে যেতে। এবার আগে চিনির দাম ছিল ধরে নাও যে 4 টাকা পার কেজি, এখন চিনির দাম কমে হয়ে গেছে 3 টাকা পার কেজি। তো আগে তুমি কত কেজি চিনি কিনতে কিভাবে বার করবে, তো টোটাল দামের থেকে তাকে 4 দিয়ে ভাগ করো, ভাগ করলে পেয়ে যাবে 4 দিয়ে কাটলে কত, 3 এ 4 এ 12, মানে আগে তুমি 30 কেজি চিনি কিনতে, এখন কত কেজি চিনি কিনতে পারছো, চিনির দাম কমে যাবে, তো সেই 120 টাকায় তুমি বাজারে নিয়ে গেছো, 3 টাকা পার কেজি করে চিনির দাম, তো 3 দিয়ে কাটলে এখন তুমি 40 কেজি চিনি কিনে নিয়ে আসছো। তো এক্সামিনার এই অঙ্কে কি বলে দিচ্ছে, অঙ্কে বলে দিচ্ছে আগে তুমি 120 টাকা নিয়ে যেতে, এখনো 120 টাকা নিয়ে যাও, এর ফলে কি হচ্ছে চিনির দাম 1 টাকা করে কমে যাচ্ছে, এবং 1 টাকা বা সেটা পার্সেন্টেজে বলে দেবে যে এত পার্সেন্ট কমে যাচ্ছে চিনির দাম। তো এত পার্সেন্ট কমে যাওয়ার ফলে তোমার
তুমি এখন কত কেজি চিনি বেশি পাচ্ছ, তো এখন দেখতেই পাচ্ছ তোমরা এখানে আগে 30 কেজি পাচ্ছিলে, এখন পাচ্ছ 40 কেজি, মানে 10 কেজি চিনি কিন্তু তুমি বেশি পাচ্ছ। তো এটাই তো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ ছিল, তো এটাই আমাদের বার করতে হবে। তো আশা করি বোঝাতে পেরেছি। এখান থেকে আমি বার করব 160 টাকা, তো আমি আগেও নিয়ে যেতাম, 160 টাকা আমি এখনো নিয়ে যাচ্ছি। তো আগে চিনির দাম ছিল কত, আগের চিনির দাম ছিল এক্স টাকা পার কেজি, তো আগে কত কেজি চিনি কিনতাম আমি এখান থেকে পেয়ে যাব 160/x, এত কেজি চিনি কিন্তু আমি আগে কিনে নিয়ে আসতাম। আর এখন আমি চিনির দাম কত, এখন চিনির দাম বার করেছি দেখো 4x/5, তো টোটাল টাকাটাকে 4x/5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে এখন কত কেজি চিনি পাচ্ছি। এবার আমি বলতে পারো যে আমি কেন এই 4x/5 160/4x/5 এটাকে আগে লিখলাম। এটা আগে লেখার কারণ হলো, এটা বোঝারই ব্যাপার যে এখন চিনির দাম যেহেতু কমে গেছে প্রতি কেজি চিনির দাম, তাহলে আমি সেই একই টাকারই যদি চিনি নিই তাহলে আমি বেশি চিনি কিনতে পারবো, সেই কারণে কিন্তু আমি এটাকে আগে রেখেছি। তো এটার অন্তর্ফলই দেখো বলে দিয়েছে কত, অন্তর্ফল বলে দিয়েছে 4 কেজি, মানে 4 কেজি চিনি বেশি পাচ্ছে আগের তুলনায়। তো এবার এখান থেকে তোমরা, এখানে বলেছে যে প্রতি কেজি চিনির আসল দাম কত ছিল, তো এখান থেকে তোমাদের একটুখানি ক্যালকুলেশন করতে হবে। এবার এটাকে ওপরে তুলে নাও, 160/4x, 5 ওপরে চলে গেল, মাইনাস এখানে 160/x ইকুয়াল টু কত হচ্ছে 4। এবার এখান থেকে 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 4 16, 40 আর 5 গুণ করলে হবে কত 200/x, মাইনাস এখান থেকে কত 160/x, এর ভ্যালু কত 4। এখান থেকে x লসাগু নাও, x এখান থেকে লসাগু নাও, লসাগু নিলে 200 আর 160 বিয়োগ করলে হয়ে পেয়ে যাবে এখান থেকে 40 সমান কত 4। তো এখান থেকে 4 আর 40 কাটলে হচ্ছে 10, তো x এর ভ্যালু পেয়ে যাবে কত, x এর ভ্যালু পেয়ে যাবে 10। তো আগের দাম কত ছিল, মানে চিনির প্রতি কেজি চিনির আসল দাম কত ছিল সেটাই জানতে চাইছে, সেটাই আমি এক্স ধরে নিয়েছিলাম। তো আসল দাম ছিল 10 টাকা পার কেজি, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার এখান থেকে কোশ্চেন তোমাদের অন্যভাবেও জানতে চাইতে পারে যে এখন দাম কত চিনি, তো এখন দাম হবে 4x/5 টাকা, এক্স এর ভ্যালু আমি পেয়েছি কত 10, তো এখানে বসিয়ে দেবো, তো এখন দাম পেয়ে যাব 5 2 10, তো এখন দাম কত 8 টাকা পার কেজি করে চিনি। যদি বলে যে এখন এখান থেকে আরো দুটো কোশ্চেন হয় যে আগে কত কেজি চিনি কিনে নিয়ে যেত, তো এক্স এর ভ্যালু পেয়ে গেলে, তো 160 কে এক্স দিয়ে ভাগ করো, 160 কে 160 কে যে এক্স, এক্স এর ভ্যালু পেলে কত 10, তো আগে কিনে নিয়ে যেত কত কেজি চিনি, আগে কিনে নিয়ে যেত 16 কেজি চিনি। এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে যে এখন কত কেজি চিনি কিনে নিয়ে যায়, তো এখন নিয়ে যায় সে 160/4x/5, তো 4x/5 এর ভ্যালু কত পেয়েছো, ভ্যালু পেলে 8, তো 8 দিয়ে ভাগ করে দাও, 8 দিয়ে ভাগ করলে দেখো এখান থেকে পাবে 8 2 16, মানে এখন সে কিনে নিয়ে যায় কত কেজি চিনি, এখন নিয়ে যায় 20 কেজি চিনি। তো এখান থেকে 4 রকম কোশ্চেন দিতে পারে, তো 4টে কোশ্চেনই আলোচনা করে দিলাম, এবং এই কোশ্চেনটা কিন্তু বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। এর আগেও যদিও করিয়েছি, যারা এর আগের ক্লাসগুলো দেখোনি তাদেরকে আবারও বলছি এর আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেখানেও কিন্তু তোমাদের এই টাইপের কোশ্চেন হোক বা অন্যান্য টাইপের কোশ্চেন কিন্তু করানো আছে। আর প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো আশা করি এতদিন ভুলে গেছো, তো আবার বলছি সেই ক্লাসগুলোকে রিভিশন করবে, দরকার পড়লে ভিডিওটা আরও আরেকবার রিমাইন্ড করে দেখবে, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। চলে আসো পরের কোশ্চেন। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 64 কিলোমিটার যায় 8 ঘন্টায়, এবং স্রোতের অনুকূলে 120 কিলোমিটার যায় 12 ঘন্টায়, তো স্থির জলে নৌকার বেগ কত। তো এর মতো ইজি কোশ্চেন হয় না, ইজি কোশ্চেন এই কারণে বলছি এই টাইপের কোশ্চেন বহুবার করিয়েছি এর আগে। তো এখান থেকে দেখো ফার্স্টে প্রতিকূলের স্পিড কত সেটা বার করি। প্রতিকূলে স্পিড কত, কত স্পিডে যাচ্ছে, তো প্রতিকূলের স্পিড সেই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স কত যাচ্ছে প্রতিকূলে 64 কিলোমিটার, কত স্পিডে যাচ্ছে 8 ঘন্টায়, ভাগ করে দাও, ভাগ করলে 8 হচ্ছে, মানে 8 কিলোমিটার পার আওয়ার। অনুকূলের স্পিড কত, অনুকূলে কত স্পিডে যাচ্ছে, তো অনুকূলের স্পিড দেখো, অনুকূলের ডিস্টেন্স 120, কত ঘন্টায় যাচ্ছে 12 ঘন্টায়, ভাগ করে দাও, ভাগ করলে পেয়ে যাচ্ছে এখান থেকে 10, মানে অনুকূলের স্পিড কত 10 কিলোমিটার পার আওয়ার হলো অনুকূলের স্পিড। তো এখানে
জানতে চাইছে যে তবে স্থির জলে নৌকার বেগ কত। তো প্রতিকূলের স্পিডের ক্ষেত্রে আমি বলেছিলাম এর আগের ক্লাসগুলোতে, প্রতিকূলে যাচ্ছে মানে স্রোতের বিপরীতে যাচ্ছে। তো আমি যদি নৌকার বেগকে আমি ধরে নিচ্ছি এখানে, নৌকার বেগ নৌকার বেগ নৌকার বেগকে আমি যদি ধরে নিই কিলোমিটার/আওয়ার, আর স্রোতের ইংলিশ হলো কি, স্রোত ইংলিশ হলো স্ট্রিম, তো স্রোতের বেগ সেই স্ট্রিম থেকে এস, তো এস কিলোমিটার/আওয়ার আমি ধরে নিলাম স্রোতের বেগ। তাহলে প্রতিকূলে যেতে যে স্পিডটাই যাবে সেটা কি, সেটা হলো স্রোতের বিপরীতে যাচ্ছে, অর্থাৎ বোটের স্পিড থেকে স্রোতের স্পিড বিয়োগ হবে। আর অনুকূলে যাওয়া মানে স্রোতের দিকে যাচ্ছে, মানে বোটের যে গতি তার সাথে স্রোতের গতি কিন্তু যোগ হবে। তো এখান থেকে পেয়ে গেলে যে বি প্লাস এস মানে কত, 10 কিলোমিটার/ঘন্টা, বি মাইনাস এস সমান কত, 8 কিলোমিটার/ঘন্টা। আর তোমাদেরকে এর আগে বহুবার পড়িয়েছি, যদি এইরকম কোশ্চেন তোমাদের থাকে যেখানে এক্স প্লাস ওয়াই সমান একটা ভ্যালু, এক্স মাইনাস ওয়াই সমান আর একটা ভ্যালু, তো পজিটিভ যে দুটোতে থাকবে, মানে এখানে দেখতে পাচ্ছ বি এখানেও পজিটিভ এখানেও পজিটিভ, তো তার ভ্যালু বার করার জন্য কি করতে হবে, সংখ্যা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 10 আর 8 যোগ করলে কত হবে, 18/2, কাটাকুটি করলে হবে কত, 9 কিলোমিটার/আওয়ার হবে বোটের স্পিড। স্থির জলে নৌকার স্পিড কত, স্থির জলে নৌকার, আচ্ছা এখানে দেখো কোশ্চেনটা ভালো করেছে, এখানে দেখো একটা বলে দিয়েছে, দেখো এই জায়গায় এই 9 কিলোমিটার/ঘন্টা করার পরে ফার্স্ট অপশানে তোমাদের 9 থাকবে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সেই 9 মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। কারণ দেখো এখানে বলে দিয়েছে মিটার/সেকেন্ডে বার করতে, আর আমি বার করেছি সেটাকে কিলোমিটার/ঘন্টায়। তো 9 কিলোমিটার/ঘন্টাকে আমি মিটার/সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে এর সাথে কত গুণ করব, এর সাথে 18/5 গুণ করব। তো 18/5 এখান থেকে গুণ করলে, সরি 5/18 এর সাথে আমি গুণ করব। তো 5/18 গুণ করলে এটা হয়ে যাবে কত, মিটার/সেকেন্ড। তো এখান থেকে কাটাকুটি করলে 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 5/2 মানে 2.5 মিটার/সেকেন্ড হবে নৌকার স্পিড, যেটা আছে অপশন বি তে। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে খেয়াল রাখবে, কিলোমিটার/ঘন্টাকে আমি যদি মিটার/সেকেন্ডে কনভার্ট করি তাহলে এর সাথে কত গুণ করতে হবে, 5-এর 18 গুণ করতে হবে। আর একইভাবে উল্টোটা যদি করি, মিটার/সেকেন্ডকে আমি যদি কিলোমিটার/ঘন্টাতে কনভার্ট করি তখন জাস্ট এই যে ভগ্নাংশটা সেটা জাস্ট উল্টে যাবে, মানে 18/5 দিয়ে তাকে গুণ করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। চলে আসো পরের কোশ্চেন, একটি বাইকের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 20% বেশি, যদি বাইকটি 30% ছাড়ে বিক্রি করে তবে ডিলারের কত ক্ষতি হয়। তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে জাস্ট ধরে নেবে 100 হিসাবে, যে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য ছিল, বাইকের ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি 100 টাকা। এবার বলেছে যে ক্রয় মূল্য, বাইকের ধার্য মূল্য ক্রয় মূল্যের থেকে 20% বেশি, তাহলে বাইকের ধার্য মূল্য অর্থাৎ মার্ক প্রাইস এমপি কত হবে, ক্রয় মূল্যের থেকে 20% বেশি, মানে 100 থেকে 20% বেশি হওয়া মানে 120। কেন বেশি হচ্ছে, দেখো এখানে 100-র সাথে 120/100, তো 100 কেটে গেলে 120, তাই আমি ডাইরেক্ট লিখলাম মার্ক প্রাইস কত, মার্ক প্রাইস হলো 120 টাকা। এবার বলছে এই যে মার্ক প্রাইস, এই যে ধার্য মূল্য সে সেট করেছে, এই ধার্য মূল্যের ওপর 30% সে ডিসকাউন্ট দিচ্ছে। তো ধার্য মূল্যের ওপর যদি 30% ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট দিয়ে সে বিক্রি করছে, তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে 120-র কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, 30%। তার মানে কত দামে সে বিক্রি করছে, 100 থেকে 30 বাদ দিলে 70% দামে সে বিক্রি করছে, অর্থাৎ ধার্য মূল্যের 70%-এর ভ্যালু আমি এখান থেকে বার করব। তো 0 এখান থেকে কেটে গেল, সেলিং প্রাইস হয়ে যাবে কত, 84 টাকা। তো কিনেছিল 100 টাকায়, বিক্রি করছে 84 টাকায়, অর্থাৎ অবভিয়াসলি তার লস হচ্ছে। কত টাকা লস হচ্ছে, 100 টাকার থেকে 84 টাকা বিয়োগ করে দাও, তার লস হচ্ছে কত, 16 টাকা লস হচ্ছে। আর যখনই তুমি কস্ট প্রাইস ধরে নিয়েছো এখান থেকে আর পার্সেন্টেজ বার করার কোনো দরকার নেই, কারণ 100 টাকার রেসপেক্টেই
84 টাকা তার কিন্তু বিক্রয় মূল্য। তো এখান থেকে 100 টাকার রেসপেক্টেই তার লস তুমি এখান থেকে বার করে নিচ্ছ, তো ডাইরেক্ট এখান থেকে বলতে পারো 16% লস হচ্ছে। যদি বুঝতে না পারো তো এখানে লস পার্সেন্ট বার করো, সেই একই হবে, 100 কেটে যাবে। তো এখানে দেখো কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইস ছিল 100 টাকা, তাতে লস হয় কত 16 টাকা, মানে 100 টাকায় 16 টাকা লস হয়, 1 টাকায় কত আবার 100 টাকায় কত, তো সেই যেটা বললাম 100 কেটে যাবে, 16% লস হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। আর এখানে দেখো, এখানে বলেছে যে আজ মঙ্গলবার, আজ থেকে 100 দিন পরের দিনটা, এখান থেকে ভালোভাবে খেয়াল করবে, বলেছে 100 দিন, 100 দিনের পরের দিনটা কি বার হবে, 100তম দিন কি বার হবে জানতে চাইনি। তো এখানেই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করে 100কে ডাইরেক্ট 7 দিয়ে ভাগ করে, কিন্তু এখানে বলেছে 100 দিনের পরের দিনটা কি বার হবে, মানে 101তম দিনটা কি বার হবে। তো 101কে 7 দিয়ে ভাগ করো। 7 দিয়ে কেন ভাগ করছি তোমরা আশা করি জানো, ক্যালেন্ডার যারা করেছো ক্যালেন্ডার ক্লাস, 7 দিন পর কিন্তু কোনো একটা বার রিপিট করে। সাপোজ ধরো কোনো একটা মাসের প্রথম তারিখ সানডে যদি 1 তারিখ হয়, তাহলে দ্বিতীয় সানডে কত তারিখ হবে, এর সাথে 7 যোগ করো, 7 যোগ করলে হবে 8, অর্থাৎ 8 তারিখ হবে আবার সেকেন্ড সানডে। পরবর্তী সানডে কত হবে, এই 8-এর সাথে আবার 7 যোগ করো, 15 তারিখ হবে কিন্তু তৃতীয় নাম্বার সানডে। তো সেই কারণে আমরা 7 দিয়ে ভাগ করি, যে 7 দিয়ে ভাগ করার অর্থ হলো সেই ডেটটা কিন্তু রিপিটেশন হচ্ছে। তো 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে এখানে 7 1 কত হচ্ছে 7, থাকছে এখানে 3 1 4 7 কত হচ্ছে 28। তো এখান থেকে রিমাইন্ডার থাকছে কত, রিমাইন্ডার থাকছে 3, মানে 3টে অড ডে যোগ হবে। তো আজ কত, আজ কি বার ছিল, আজ ছিল মঙ্গলবার, অর্থাৎ টুয়েসডে ছিল, এবং 101তম যে দিনটা সেটা কি বার হবে, তো এর সাথে 3টে দিন কিন্তু যোগ হবে। তো মঙ্গলবারের পরে হবে বুধবার, বুধবারের পরে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পরে হবে শুক্রবার। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে শুক্রবার। এখানে কোনো অপশানই কিন্তু ঠিক নেই, তো অপশানগুলো এখানে ভুল আছে, তো অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে শুক্রবার। যদি এখানে থাকতো যে 100তম দিনটা কি বার হবে, তখন অ্যান্সার হতো কি, তখন অ্যান্সার হতো বৃহস্পতিবার, কারণ তখন আমি 100কে 7 দিয়ে ভাগ করতাম এবং রিমাইন্ডার তখন কত থাকতো, রিমাইন্ডার থাকতো 2। তো মঙ্গলবারের সাথে 2 দিন যোগ করলে বুধবার, বুধবারের পরের দিন হবে বৃহস্পতিবার। তো এখানে তোমরা অপশনটা ইগনোর করবে, তো অ্যান্সার হয়ে যাবে শুক্রবার। তো এই ছিল আজকে 15টা কোশ্চেন, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে সেখানে সেই ডাউটগুলো ক্লিয়ার করা হবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।